5,57,000 কোটি টাকা ঋণ খেলাবে। 2 লাখ কোটি টাকা হচ্ছে ভুয়া ঋণ, গোস্ট ডেট, কেবলমাত্র কাগজ, তাদের কোনো মর্টগেজ নেই। এভাবে নিয়ে গেছে 2 লক্ষ কোটি। এই দেশটাকে লুটেরাদের দেশ। সরকার আসবে যাবে, সরকার পরিবর্তন হবে, দেশটা তো আমাদের সবার। তারপরেও এগুলো ধরার ব্যবস্থা আছে। এখন কোথায় ধরবেন? সরিষা যদি ভূত থাকে, আপনি ভূত তাড়াবেন কি করে? আবার ঘুরে ফিরে তারা আবার এই ব্যাংকগুলো দখল করার পায়তারা করছে। আমরা কি এদেশে ব্যাংকিং, এদেশের ব্যবসা বাণিজ্য কি একবারে টোটাল লাল বাতি জ্বলে যাবে? 3 লক্ষ কোটি টাকা 5,775 জনকে দেওয়া হয়েছে, তারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালায়। তারা খেলাপি ঋণ গার্মেন্টসে। এবং আমরা দাবি করছি করের আওতা বৃদ্ধি করা প্রয়োজন। আপনারা কিছু মনে করবেন না। এই যে ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা, ঢাকা রংপুর, এই যে রোডে চড়ি, এই যে রোডে গাড়ি ব্যবহার করি, আমি তো রোডকে কোনো ট্যাক্স দিই না। আপনারা যারা বিদেশে গেছেন, আমি মালয়েশিয়া থেকে বাই রোডে জোহার হয়ে সিঙ্গাপুর গেছি, আমাকে তো জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয়েছে, অল্প 10 রিঙ্গিত, 7 রিঙ্গিত, 6 রিঙ্গিত। তাহলে রোড আগামী বাজেটের জন্য অপেক্ষা করবে না। কোথাও যদি ভেঙে যায়, কোনো যদি ব্রিজ কলাপস হয়, মুহূর্তের ভিতরে সেটা মেরামত হয়ে যায়। আমি কোলালামপুর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে দেখলাম যে রোডের সংস্কার হচ্ছে, কারণ ওখানে ডেইলি টাকা জমা হচ্ছে। করের আওতা আমাদের বৃদ্ধি করতে হবে। আমাদের এই দেশে বহু মানুষ আছে যারা ট্যাক্স দেয় না, তাদেরকে ট্যাক্সের আওতায় আনতে হবে, ট্যাক্স ফাঁকি দিয়ে আওতায় আনতে হবে। আমরা দাবি করছি এটা ব্যাংকিং কমিশন গঠন করা হোক। টাকা লোন কারে দেয়, ভুয়া লোন কোনগুলো, কারা এ দেশ থেকে টাকা পাচার করে হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে কারা দেয়, এগুলো তদারক করার জন্য একটা ব্যাংকার, ইসলামিক স্কলার, অর্থনীতিবিদ নিয়ে একটা ব্যাংকিং কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। কালো টাকা সাদা আমাদের গভর্নমেন্টও করেছে। কালো টাকা সাদা করার যদি ব্যবস্থা থাকে, মানুষ ট্যাক্স দেবে না এবং অন্যায়ভাবে দুর্নীতি করে টাকা সাদা করার সুযোগ পাবে। বেসংকোচন। আমরা অনেক সময় মেগা প্রজেক্ট গ্রহণ করি, অথচ এগুলো অনুৎপাদনশীল খাতে আমরা ব্যয় করি। এর সাথে আমি একথা বলবো, দেশের সামগ্রিক কল্যাণ, ইসলামী মূল্যবোধের সুরক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ধর্মীয় শিক্ষা বিস্তার, অবকাঠামো নির্মাণে আলেম ওলামাদের অনেক যৌক্তিক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। কওমি মাদ্রাসার যে স্বীকৃতি, মাস্টার্সের সমান। অনেকে বলতে পারেন আপনারা তো ক্ষমতায় ছিলেন, করেন নাই কেন? আমি তো, আমার মন্ত্রণালয় তো মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, শিক্ষা আমার আওতায় নয়। এটা যদি আমার আওতায় থাকতো, আমি 8ই অগস্ট 24 শপথ নিয়েছি, 9 তারিখ আমি দস্তখত করে দিতাম। এটা শিক্ষা মন্ত্রণালয়ের যিনি, আমি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে, উপদেষ্টার সাথে, কওমি হুজুরদের নিয়ে, মৌলানা মাহমুদ সাহেবকে নিয়ে 2বার মিটিং করেছি। আমি বারবার ওনাকে বলেছি যে পাকিস্তানে আছে, ভারতে আছে, আপনি ওনাদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করার সুযোগ দেন, ইমাম নিয়োগ করেন সারা বাহিনীতে, বিমান বাহিনীতে, এদেরকে গভর্নমেন্ট কলেজে টিচার করেন ইসলামিক স্টাডিজে। উনি বলেন 3টা নাই, এসএসসি স্নাতক তাদের নাই। আমি ডিউ লেটার দিয়েছি। আমি ডিউ লেটার ওনাকে নয়, প্রাথমিক শিক্ষা যিনি উপদেষ্টা বিধানচন্দ্র রায়, ওনাকে দিয়েছে। কবি বলেছে, উনি একই কথা বলেন। আমি চিঠি দিয়েছি প্রতিরক্ষা সচিবকে, যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ভিতরে আপনারা যে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর নেন, কওমি থেকে নেন, আলিয়া থেকে তো নিচ্ছেন, কওমি থেকেও নেন। কেবলমাত্র আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে দিয়েছি, বলেছি, তিনি বলেন এটা সওয়াবের কাজ করব, এবং এটা করে দিয়েছি। এখন থেকে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নেকারিস্টার আছেন, যেখানে নাই সেখানে আলিয়া আবেদন করতে পারবে, কওমিরও আবেদন করতে পারবে। এবং আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি দাবি জানাচ্ছি, কওমি মাদ্রাসা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, 8ম বা 10ম পর্যন্ত বাংলা, গণিত, ইংরেজি আছে। এটাকে আরও মানোত্তীর্ণ করার জন্য
গভর্নমেন্টকে পদক্ষেপ নিতে হবে। আইটি সেকশন খুলতে হবে। কওমি মাদ্রাসার জন্য কোনো শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নাই। বাজেটে এই অর্থ রাখতে হবে, কারণ শরীরের কোনো অঙ্গকে অকেজু রেখে পুরো শরীর ভালোভাবে ফাংশনিং করা অসম্ভব। একটা ছোট আঙ্গুল কনিষ্ঠা, বৃদ্ধা তো আছেই, কনিষ্ঠাও যদি অচল হয়ে যায় পুরো শরীরে এটা কোথাও না কোথাও আপনাকে বিব্রত করবে। অতএব কওমি, আলিয়া, জেনারেল এডুকেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট প্রত্যেককে নিয়েই আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ। এবং দরিদ্র শিক্ষার্থীর জন্য হোক সে আলিয়া হোক সে কওমি, উপবৃত্তির ব্যবস্থা করতে হবে। উপবৃত্তি আলিয়া মাদ্রাসায় বহুত অবকাঠামো উন্নয়নের বাজারে টাকা রাখতে হবে। এই যে প্রফেসর গোলাম পরওয়ার সাহেব বলেছেন, আমাদের বাংলাদেশে 3টা মাত্র গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা। আমাদের এই স্বাধীন হয়েছে আমরা 54 বছর, এখন 55 বছর চলে, কই একটা আলিয়া মাদ্রাসা তো সরকারি হয় না। আমরা দাবি জানাচ্ছি অন্তপক্ষে আগামী বাজেটে থোক বরাদ্দ দেওয়া হোক, যাতে করে বেশ কটি আলিয়া মাদ্রাসাকে পূর্ণাঙ্গভাবে সরকারিকরণ করা হয়। এছাড়া প্রতিটি জেলায় মাদ্রাসার শিক্ষার্থী হোক সে আলিয়া হোক সে কওমি, ফ্রিল্যান্সিং, কম্পিউটার কোডিং, কারিগরি দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য আজকের প্ল্যাটফর্ম থেকে আমি দাবি জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের মসজিদের জন্য আমাদের বন্ধু মোল্লা ডক্টর খলিল রহমান মাদানী জানেন, আমি যুদ্ধ করে একটা নীতিমালা, মসজিদ কমিটি বাস্তবায়ন নীতিমালা আমরা করে দিয়েছি এবং এটা অনুমোদন করে গেজেট করে দিয়েছি। আমার একটা বেতন কাঠামো, যে 2015 সালের যে বেতন কাঠামো, ওটাকে অনুসরণ কথা বলেছি। মডেল মসজিদের জন্য করে দিয়েছি। আপনারা যারা সরকারের সাথে, আমাদের গোলাম পরওয়ার সাহেব আরও অনেক এমপিরা আছেন যারা সরকারের সাথে যুক্ত, তারা জানেন ব্যুরোক্রেসি একটা বিশাল ব্যাপার। মন্ত্রী চাইলে সেটা পারে না, করে দিলাম, সেকশনে গেল, সেকশনে রাখি দিল। মডেল মসজিদটা আমি স্বাক্ষর করে প্রফেসর ইউনূস সাহেবের স্বাক্ষর নিয়ে রেডি করে দিছি ফর দি প্রিন্টিং ইন গভর্নমেন্ট প্রেস, তাই না? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।